আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৩৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলি চলুন গল্প শুরু করা যাক। তখন ভোর, আনুমানিক ৬টা বাজে ঘড়িতে। অমন সকালবেলা ফোনের ক্রিং ক্রিং শব্দে মাথা ধরে গেল তীব্রর। ছুটে পালালো আরামের ঘুম। তিতিবিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসল। মোবাইলের স্ক্রিনে জলজলে সেভ করা মন্ত্রীমশাইয়ের নম্বরটা দেখে সেই বিরক্তি বৃহৎ হয়। তীব্র সূচক শব্দ তুলল জিভে। গত রাতের এক ফোঁটাও সে ঘুমোয়নি। সারা রাত পড়াশুনো করেছে, না নিজে ঘুমিয়েছে আর না নাহিদকে ঘুমোতে দিয়েছে। এই তো পাশেই ভোস ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছে ছেলেটা। এখন আবার কল। তীব্র খুব নিষ্প্রিম ভঙ্গিতে ফোন রিসিভ করে স্পিকারে দিল। অমন নিষ্প্রভ গলায় বলল, হ্যাঁ বলুন। ওপাশ থেকে উত্তর এলো, কি করছিলে? মনে হচ্ছে বিরক্ত করলাম। সকাল ৬টায় ফোন দিয়ে ঘুম ভাঙালে আমি কেন, দুনিয়ার সব মানুষ বিরক্ত হবে। জামশেদ থতমত খেলেন সোজা জবাবটায়। গলা খাঁকারি দিয়ে বললেন, ঠিক আছে, এমনি এমনি তো আর ফোন দেইনি, একটা কাজ আছে বলেই দেওয়া। তীব্র মুখের ওপর উত্তর দেয়, হ্যাঁ সেটা আপনার কল দেখেই বুঝেছি, আপনি তো আর স্বার্থ ছাড়া ফোন দেবেন না। জামশেদ রেগে রেগে বললেন, সবসময় উল্টোপাল্টা কথা না বললে তোমার ভালো লাগে না তাই না? কি কারণে কল দিয়েছেন বলুন, ঘুমাবো আমি। উনি একটু চুপ থেকে বললেন, একবার বাড্ডা আসতে পারবে? কেন? দরকার ছিল। কিন্তু আমার তো এই মুহূর্তে ওখানে কোনো দরকার নেই, আপাতত আমার দরকার এখানে, যেতে পারবো না। জামশেদ উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো বলেছিলে যখনই আমার দরকার লাগবে চলে আসবে। বলেছিলাম নাকি? মনে পড়ছে না, মনে পড়লে আসব। জামশেদ ক্ষেপে বললেন, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আপনার তাই মনে হয়? এর মানে তুমি আসবে না? তেমনই তো বললাম। জামশেদ চটে বললেন, বেয়াদব ছেলে। তীব্র সাবলীল, পুরনো কথা। রাখো তো ফোন, কল তো আপনি দিয়েছেন, আপনি রাখুন না। বিদ্দিষ্ট জামশেদ, অসভ্য কথাকার। এটাও পুরনো। জামশেদ অতিষ্ঠতায় উফ বলে লাইন কেটে দিলেন। তীব্র ফোঁস করে দম ফেলল। ফোনটাকে দূরত্বে ছুঁড়ে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। নাহিদের নাক ডাকার শব্দ বেশ চড়া তখন। সে ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে একটা বালিশ ওর মুখের উপর চাপা দিয়ে রাখে। বিধিবাম, এতেও নাহিদের ঘুম ভাঙে না। নুহার পেট খারাপ, ওয়াশরুমে নিরন্তর যাতায়াত চলছে। কাল ভোর রাত থেকে এই যাত্রার শুরু। গ্লাস স্যালাইন খেয়েও লাভ হচ্ছে না। গতরাতে আয়েশা খাতুন অফিস থেকে ফেরার সময় ফুচকা পার্সেল করে নিয়ে এসেছিলেন। মেয়েটা ফুচকা খেয়েছে তো খেয়েছে, সাথে সমস্ত টক বাটি চেটেপুটে খেয়ে নিয়েছে। এখন পেটের মধ্যে ঘূর্ণিঝড় চলছে বাথায়। আর ওর এই অবস্থায় বিপাকে পড়েছে পুষ্পিতা। আয়েশা খাতুন অফিস কামাই দিতে পারবেন না, বাধ্য হয়ে যেতে হলো। একই দশা ওরও। সেদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল, আজকে জমা করার শেষ দিন। এদিকে নোহাকে একা ফেলে যেতেও পারছে না। সব মিলিয়ে তার উভয় সংকট। শেষে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ঠিক করল ওই একটা ক্লাস করেই চলে আসবে। আর যাই হোক, প্রিয় বন্ধুকে এমনভাবে ফেলে ওর ক্লাসে মন টিকবে কখনো? পুষ্পিতা দরজা পেরিয়ে সিঁড়িতে নামতেই ঝটপট ঘর থেকে বেরোল তীব্র। এতটা সময় চিলের ন্যায় ওত পেতে বসেছিল সে। মেয়ে বেরোলে সেও বেরোবে। পেছনে বুটের শব্দ পেয়ে ঘুরে তাকালো পুষ্পিতা। ওকে দেখেই লম্বা সালাম দিয়ে পাশে সরে দাঁড়ালো। তীব্র উত্তর দেয় সালামের, সাথে ভ্রু কুচকে শুধায়, দাঁড়িয়ে গেলে যে? ও খুব বিনয়ী গলায় বলল, স্যার আপনি আগে যান। তীব্রর স্বর ভারী, সমস্যা নেই, যাও। পুষ্পিতা ইস্তততায় ভুগছে। স্যার পিছনে হাঁটবে, ও সামনে সামনে যাবে, এটা একটু অভদ্রতা হয়ে যাচ্ছে না? তার চেহারার দ্বিধাদ্বন্দ্ব তীব্র স্পষ্ট বুঝে নেয়। ধীর স্বরে আশ্বস্ত করল, আমি বললাম না সমস্যা নেই, হাঁটো। পুষ্পিতা বাধ্য ন্যায় ঘুরে নামতে থাকে। পেছনে তীব্র, ঠিক এক সিঁড়ি ওপরে। তার নজর সেই পুষ্পিতার হেলতে দুলতে থাকা চুলের বেনুনিতে। পোড় খাওয়া ঠোঁটদয়ের প্রতিটি ভাজে হাসি। ও অমন চেয়ে থেকেই ভাবল, সামনে পিছনে নয়, একদিন তোমার পাশে নিয়ে হাঁটবে আমাকে। আর সেই দিন আসতে খুব বেশি দেরি নেই ভিতু মেয়ে। গেট পেরিয়ে পুষ্পিতা রিকশার জন্য দাঁড়িয়ে থাকে। কলেজের পথ মোটামুটি দূরে, ভাগা কম হলেও হেঁটে যাওয়ার উপায় থাকলে তাই করত ও। অন্তত কিছু টাকা বাঁচত এতে। আচমকা সম্মুখে একটা লাল জিপ থামল। ব্রেক কষার শব্দে টাকালো পুষ্পিতা। ভেতরে তীব্রকে দেখতেই ঠোঁট দুটো ফাঁকা হয়ে চলে গেল ভিন্ন ভিন্ন মেরুতে। ও একবার জিপ দেখে, পরের বার তীব্রকে। নেত্রজুড়ে বিস্ময়ের ভেলকি। এমন চকচকে গাড়ির মালিক যিনি, সে নিশ্চয়ই ধনাঢ্য ব্যক্তি। তবে ওদের মতো অমন সস্তা ভাড়া বাসায় থাকে কেন? এই বাড়িতে আলাদা পার্কিং লট নেই, তাই পাশের গ্যারেজে ভাড়া দিয়ে গাড়ি রাখত তীব্র। পুষ্পিতার নড়চড় না দেখে মনোযোগ পেতে হর্ন বাজালো। নড়েন খলো মেয়েটা। তীব্র বলল, ওঠো। পুষ্পিতা এবার আকাশ থেকে পড়ে। ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে বলল, জি। তীব্রর শিরায় শিরায় মেজাজ থাকে। অন্য কেউ হলে এতবার একটা কথা বলাতে হয়তো চেতে টেতে একাকার করে ফেলত, কিন্তু এই মেয়েকে সে মেজাজ দেখাতে পারবে না। তাই ভেতরের সকল উষ্ণতা খুব আলগোচে চাপা রাখল। উত্তর হিসেবে জিপির দরজা খুলে বলল, সিট। পুষ্পিতা হতবাক।
সে নাকি স্যারের গাড়িতে চড়বে, স্যার লিফট দিতে চাইছেন। আহা, কি দয়ার শরীর ওনার! এত ভালো অনহিংকারী মানুষ কি দুটো হয় পৃথিবীতে? তাও মিনসে গলায় বলল, স্যার আমি চলে যেতে পারবো, এই একটু সামনে গেলেই তো। তীব্র মাঝপথে স্বর পুরু করে বলল, উঠতে বলেছি ওঠো। পরপরই পুরুষালী কণ্ঠ অন্যরকম হলো। হুইলে হাত রেখে রাস্তা দেখে বলল, দুজনের গন্তব্য যখন একসাথেই যাওয়া উচিত। পুষ্পিতা জড়দমনা করে উঠে বসলে। যুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার মতন বুক ফোলালো তীব্র। সন্তর্পণে হাসিটা লুকিয়ে জিপে টান বসালো গতিতে। পুষ্পিতা তখন গাড়ির সিট দেখছে, জানলা দেখছে কাঁচগুলোকে। অক্ষিকুটে তার বিভলতার বান। এমন দামি গাড়িতে সে পূর্বে চড়েনি। জীবনে প্রথমবার প্রাইভেট কারে চড়েছিল সেই মাস্তানটার সঙ্গে, তাও জানটা হাতের মুঠোয় নিয়ে। না বাবা, সেসব ভয়াবহ কথা না ভাবাই ভালো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, প্রথমবার এক মাস্তান যাত্রা সঙ্গী ছিল, আর আজ এক শিক্ষক, পৃথিবীর দুই প্রান্তের দুই পেশার মানুষ। ও চারপাশ দেখতে দেখতেই বলল, এটা আপনার গাড়ি স্যার? তীব্রর জবাব, না। পুষ্পিতা বিভ্রম নিয়ে, তাহলে? তীব্রর জবাব, চুরি করে এনেছি। হেসে ফেলল ও। পদ্মকুড়ির মতো দুটো রক্তিম ঠোঁট সরে গেল দুপাশে। মুখ তুলল শুভ্র দন্তপাটি। তীব্র ঘাড় বাঁকিয়ে চায়। প্রথমবার পুষ্পিতার মুক্ত ঝোড়া হাসিটায় আটকে আসে বিলাতি মুখ দৃষ্টিযুগল। অথচ সেকেন্ডে সে চোখ ফেরালো। মনের সঙ্গে সঙ্গে জিপের নিয়ন্ত্রণ রাখল খুব সতর্কতায়। হুইন ঘুরিয়ে সামনে চেয়ে ভাবল, এই হাসি দেখে দেখে এক পৃথিবীর হাজারো ক্লান্তি, হাজারো ক্লেশ নির্দ্বিধায় লুকিয়ে নেওয়া যাবে। তীব্র নিরেট অভিব্যক্তি বেঁকে যাচ্ছে। অনুভূতিরা বাইরে ঠিটকে আসা আড়াল করার প্রয়াসে প্রসঙ্গ পল্টানো প্রয়োজন। গলার শ্লেষা পরিষ্কার করে বলল, নামের মানে জেনেছ? জিভ কাটল পুষ্পিতা। কাচুমাচু ভঙ্গিতে দুপাশে মাথা নেড়ে বলল, না মানে ভুলে গিয়েছিলাম। তীব্র তাকায় ওর দিক। চশমার আবডায় তার সুচালো নেত্র আরও ছোট করে বলে, ভুলে গিয়েছিলে? টিচাররা কিছু বললে ভুলে যাও? কেমন ছাত্রী তুমি? গুরুতর কথায় হাসি মুছে গেল ওর। ছোট হলো আদল। তেমন ছোট করেই জানালো, সরি স্যার, কালকে ঠিক বলবো। তীব্র আর কিছু বলেনি। তার কেমন অস্থির লাগছে, শরীর ঘামছে, শার্ট চুইয়ে নোনতা স্রোত নামার অনুভূতিটাও স্পষ্ট পাচ্ছে ও। নার্ভাস লাগছে হয়তো, খুশখুশ করছে গলার মধ্যে। পুষ্পিতা এর আগেও তার গাড়িতে এক গাড়িতে বসেছিল, কিন্তু সেদিন এরকম লাগেনি। বুকের মধ্যে কেমন অদ্ভুতুরে উত্থান পতনের আওয়াজ পরিষ্কার শুনছে ও। তীব্র ঢোক গেলে, এটা কি তাহলে সেই ধুকপুকানির শব্দ? সে জিভে শুকনো ঠোঁট চাটে। এই শব্দ কি বাইরে যাচ্ছে? ভীতু মেয়েটাও শুনে ফেলছে না তো? তীব্রর দিশেহারা লাগে। অশান্ত চিত্তের পরিস্থিতিকে হাতে আনতে চট করে এফএমের বাটন টিপে দেয়। সজোরে বেজে ওঠে, पर्वत जैसे यूं खड़े हैं, हद से ज्यादा ये अदा है, 56 की सीना ये हिने, धरती फाड़ के ये आया है, जोर से बोलो ये तो चीर देगा, ये है सुल्तान। গানের মিউজিক জোড়াল, সাথে মারপিটের সংকেত। নিঃসন্দেহে হিরো কাউকে মেরে উল্টে পাল্টে দিচ্ছে। পুষ্পিতা প্রথম দফায় লাফিয়ে ওঠে, পরে পল্লব ঝাপটায়। এই আবার কেমন গান? পৃথিবীতে এত সুন্দর সুন্দর গান থাকতে এসব কেউ শোনে? দুমদাম শব্দে তার মাথা ব্যথা উঠল। একেবারে নিরুপায় হয়ে মুখ খুলল, স্যার আপনি সবসময় এরকম গান শোনেন? হ্যাঁ, কেন? পুষ্পিতা হাসার চেষ্টা করল। এমনি। তার চেহারা দেখে তীব্র বিভ্রান্ত হয়। কোনো সমস্যা? পাল্টে দেব? সবেগে নিঃসংকোচে মাথা ঝাঁকালো পুষ্পিতা। মুখবিবরেও একটু আধটু আলোর ঝলক দেখা গেল এবার। তীব্র ফের বাটন টেপে, তবে এবার আরও জোরে বাজল, চ্যালেঞ্জ দিবি না শালা, পাঙ্গা নিবি না শালা। সমস্ত আগ্রহ ফুস করে উড়ে গেল মেয়েটার। আস্তে করে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, মনে হচ্ছে ওনারও রাহাতের মতো মারপিট অনেক পছন্দ। তীব্রর কানে পৌঁছে যায়। সে বলতে যায়, খুব, অথচ শস্যবাস্ত বাক্যগুলো গিলে নিল। উল্টে ভীষণ গম্ভীর গলায় বলল, না তা কেন হবে? আমি একজন লেকচারার, আমি শান্তি পছন্দ করি, মারামারি নয়। পুষ্পিতার মুখ শুকিয়ে গেছে, তাকালো বড় বড় চোখে। সে এত আস্তে বলল আর উনি শুনে ফেললেন কি? মুখ কালো করে বলল, আমি ওভাবে বলতে চাইনি স্যার, আসলে এরকম গান আগে শুনিনি তো। তাহলে কিরকম গান শোনো তুমি? চপলতাহীন মেয়েটা এ পর্যায়ে চঞ্চল হলো খানিক। জড়তাহীন জানালো, আমার পুরনো গান অনেক পছন্দ, ওই যে উত্তম কুমার, তারপর শাহরুখ খানের গানগুলো, ওসব শুনতে ভীষণ ভালো লাগে, শুনলে মনে হয় বারবার শুনতেই থাকে। তীব্রর চেহারা কুচকে এলো অনীহায়। শাহরুখের সিনেমায় শুধু প্রেম থাকে, সে কসমিনকালেও তা দেখেনি। আর উত্তম কুমারটাকে চেনেই তো না। কিন্তু পুষ্পিতার চকচকে চাউনি আর উচ্ছল স্বরে মনে হলো একবার শোনা উচিত। সে আচমকা ফ্রন্ট থেকে ফোন এগিয়ে দিল পুষ্পিতাকে। পুষ্পিতা প্রশ্ন সমেত চাইলে বলল, বের করো। জি। তীব্রর জবাব, যাদের কথা বললে তাদের একটা গান বের করো। পুষ্পিতা জড়সড় ভঙ্গিতে ফোন নেয় হাতে। তীব্র বলে দিল ইউটিউবে যেতে। শুনল সে,
সার্চ বারে উত্তম কুমারের গান লিখলে অনেকগুলো ভেসে উঠল স্ক্রিনে। সবার প্রথমে যেটা ছিল সেটাই বাজালো সে। খুব স্নিগ্ধ মোলায়েম কিছু বাদ্যের আওয়াজের সাথে পুরুষ কণ্ঠ গেয়ে ওঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তীব্রর চোখ রাস্তায় রইলেও কান ছিল এদিকে। ভীষণ নিবেশনে সবটা শুনলেও গানের। তার মতো মানুষের নিকট এসব হাস্যকর মনে হয়েছে আগে, কিন্তু এই মুহূর্তে কেন যেন ভালো লেগে যায়। এই যে ভীতু মেয়েটা পাশে বসে, মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব দুজনের। সত্যিই তো, এই পথটা শেষ না হলে কেমন হয়? সেই অনর্থক চাওয়া ফলেনি, বরং একটু তাড়াতাড়ি গন্তব্য এসে গেল যেন। কলেজ গেট থেকে খানিক আগে জিপে ব্রেক কষল তীব্র। এখান থেকে কয়েক পা হেঁটে যেতে হবে। পুষ্পিতা নামল, হাস্যোজ্জ্বল ঠোঁটে ফিরে চেয়ে বলল, ধন্যবাদ স্যার। তীব্রর গলবিল তখন বৃষ্টি বিরল মরুভূমি, যেন কয়েক শতাব্দী একটুখানিও জলের ছোঁয়া পায়নি। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।